লাইভ ক্লাসে আওয়াজগুলো দেখো তো। এখানে এই লেখাগুলোতে কতগুলো আওয়াজ আমরা দেখতে পাচ্ছি। এই আওয়াজগুলোর সঙ্গে আমরা কম বেশি পরিচিত। ধরা যাক কোনো একটা মাছি তোমার গায়ে এসে বসলো এবং সেই সময় তুমি হুশ করে একটা শব্দ করলে, এবং কখনো যদি খুব হতাশ হয়ে যাও তখন তুমি হঠাৎ করে বললে ধুর। হ্যাঁ, এরকম বললে। আবার কেউ কেউ গান গাওয়ার সময় বিভিন্ন রকমের কথা উচ্চারণ করে এবং তাদের কথার যে মূল ভিত্তি, সেই মূল ভিত্তি থাকে এইগুলো: সা রে গা মা পা ধা নি সা। এইভাবে তারা এক একটা গানের যে বেসিক, সেই বেসিকটা তৈরি করে। এই বেসিকটা আসলে আসলো কোত্থেকে? তুমি যে এইভাবে উচ্চারণ করছো, এভাবে যে উচ্চারণ করছো, বিভিন্ন সময়ে বলছো যে হুশ একটা শব্দ, ধুর আর একটা শব্দ, আবার সারে গামা পাধা নিসা এই ধরনের উচ্চারণ করছো, সেগুলোর প্রত্যেকটা কিন্তু এক একটা আওয়াজ, প্রত্যেকটাই এক এক ধরনের আওয়াজ। সুতরাং যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে আমাদের মুখ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আওয়াজ বের হয়, যেগুলোকে আমরা বলে থাকি বাক প্রবাহ। এই বাক প্রবাহগুলোকে আমরা ছোট ছোট যে অংশে ভাগ করি, সেই প্রত্যেকটা অংশের নাম ধ্বনি। অর্থাৎ তোমার কথার যে মৌলিক একক, প্রত্যেকটা কথাকে যদি একদম ছোট ছোট অংশে ভাগ করা হয়, তাহলে আমরা যে অংশটা পাবো তার নামই হচ্ছে ধ্বনি। ঠিক এভাবেই এক একটা আওয়াজ, এক একটা শব্দ কিংবা এক একটা সুর, প্রত্যেকটাই বলা যায় যে ধ্বনির সমন্বয়ে তৈরি হয়েছে। সুতরাং ধ্বনি কি, এই বিষয়টা আশা করি তোমাদের কাছে খুব স্পষ্ট। আর এই ধ্বনি নিয়ে যত আলোচনা, ধ্বনি কিভাবে হলো, ধ্বনির প্রকারভেদ কি, ধ্বনি কিভাবে কিভাবে উচ্চারণ করতে হয়, কিভাবে শুদ্ধ উচ্চারণের মাধ্যমে তুমি এক একটা বর্ণ উচ্চারণ করতে পারো, এক একটা বর্ণের যে মূল ধ্বনি সেই উচ্চারণগুলো করতে পারো, সেগুলোর কথা আলোচিত হয় এই ধ্বনি তত্ত্বে। সুতরাং ধ্বনিতত্ত্ব তোমার উচ্চারণের সুবিধার জন্য এবং উচ্চারণ শেখার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। সুতরাং মনে রাখবে, ধ্বনিতত্ত্বর চ্যাপ্টারটি তোমরা একদম বাদ দিতে পারবে না। তোমাদের কাছে ভর্তি পরীক্ষায় ধ্বনিতত্ত্ব নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং মূল সংজ্ঞায়নগুলো কিরকম সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। এসো আমরা প্রথমেই দেখি যে বাংলা ভাষার যে ধ্বনি, সেই মৌলিক ধ্বনিগুলোকে আমরা কত ভাগে ভাগ করি। আমরা মূলত মৌলিক ধ্বনিগুলোকে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। সুতরাং খুব পরিষ্কার প্রকারভেদ, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনিটা খুব স্বাভাবিক এবং সহজ কিছু ধ্বনির সমন্বয়ে তৈরি করা হয়েছে। সেগুলো কিরকম? সেগুলো হচ্ছে, ধরা যাক তুমি উচ্চারণ করছো অ, কিংবা তুমি উচ্চারণ করছো আ, উচ্চারণ করছো ই। এরকম ভাবে বিভিন্ন রকম শব্দ তুমি উচ্চারণ করলে, তুমি নিজে নিজে একবার উচ্চারণ করো অ কিংবা আ। যারা আমাদের এখানে অংশগ্রহণ করছো তারা নিজের সাথে সাথে উচ্চারণ করো তো দেখি। অ, আ, ই, উ। এগুলোর প্রত্যেকটা কিন্তু তোমাদের মুখে মুখে উচ্চারণ করে দেখতে হবে যে আসলেই ধ্বনিতত্ত্বের যে ধারণা, সেগুলো তোমার সাথে মিলছে কিনা, ব্যাকরণের তত্ত্বের সঙ্গে মিলছে কিনা। একবার উচ্চারণ করেছো, নিজে নিজে উচ্চারণ করো অ, আ, ই, উ। এই ধরনের যেই ধ্বনিগুলো আমরা উচ্চারণ করলাম, সেই ধ্বনিগুলো কিন্তু তোমার মুখে উচ্চারণের সময় কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয়নি। তুমি একটানে অ বলে দিয়েছো, একটানে আ বলে দিয়েছো, একটানে ই বলে দিয়েছো, মানে কোনো জায়গায় কোনোখানে তোমার এই ধ্বনিটা কোনো জায়গায় এটা বাধাপ্রাপ্ত হয়নি। এবং এই কারণে এটাকে আমরা বলে থাকি স্বরধ্বনি, যেটাতে আমরা সংজ্ঞায়ন করি এইভাবে: উচ্চারণের সময় মুখের বাতাস কোথাও বাধাপ্রাপ্ত হয় না, সেগুলোকে আমরা বলি স্বরধ্বনি। এগুলোকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বেশ কয়েকটা ধ্বনি, যেমন অ, আ, ই, উ, এগুলোকেই আমরা সংজ্ঞায়িত করে ফেলতে পারি। এভাবে যদি আমরা ব্যঞ্জন ধ্বনি কি সেটি জানতে চাই, তাহলে আমাদের এর সংজ্ঞায়নটাও খুব পরিষ্কারভাবে জানতে হবে।
ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞা হচ্ছে উচ্চারণের সময় মুখের বাতাস যদি কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় তাহলে আমরা সেটাকে বলি ব্যঞ্জন ধ্বনি। খেয়াল করবে যে উচ্চারণের সময় তোমার মুখের বাতাস কিছু ধ্বনি আছে যেগুলো বাধাপ্রাপ্ত করে। যেমন ক যখন উচ্চারণ করছো তখন তোমার মুখের তালুর একটা জায়গায় এবং কণ্ঠের এক জায়গায় আমরা এক ধরনের স্পর্শ করি, ক খ গ ঘ। আমরা আমাদের যে জিহ্বা আছে সেই জিহ্বা দিয়ে আমরা কণ্ঠের এক জায়গায় স্পর্শ করছি। সুতরাং যে মুখ থেকে নিঃসৃত বাতাস, সেই মুখ নিঃসৃত বাতাস কিন্তু এক জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে। সুতরাং এরকম ভাবেই আমরা যে ধ্বনিগুলো পেয়েছি সেগুলো ক চ ট ত প এরকম অসংখ্য ধ্বনি আছে যেগুলোকে আমরা ব্যঞ্জন ধ্বনি বলি। আমাদেরকে তোমরা কি কেউ জানাতে পারো যে সেই ক্লাস ওয়ানের একটা প্রশ্ন বা নার্সারি কেজির সময়ের প্রশ্ন, বাংলা ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ কয়টি? এটা নিয়ে কিন্তু অনেকে এখনো বিভিন্নভাবে গুলিয়ে ফেলার চেষ্টা করে। বাংলা বর্ণমালা রয়েছে, তার মধ্যে স্বরবর্ণ রয়েছে, ব্যঞ্জন বর্ণ রয়েছে। স্বরবর্ণ কয়টি এবং ব্যঞ্জন বর্ণ কয়টি? এটা কিন্তু একদম নার্সারির প্রশ্ন। তারপরেও তোমাদেরকে জিজ্ঞেস করছি, তার কারণ ধ্বনি বোঝার জন্য তোমার বর্ণের যে ধারণা সেটি খুব স্পষ্ট আছে কিনা সেটি আমাদের জন্য দেখা দরকার। আমাদেরকে জানাও। হ্যাঁ, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। সোহান জানিয়েছে, রুহিয়া আশরেফিন তিয়ানা জানিয়েছে, কাজী আকাশ, নেওয়াজ শরীফ উত্তরটি ভুল দিয়েছো। এখানে 39টা ব্যঞ্জন বর্ণ এবং 11টি স্বরবর্ণ রয়েছে। সুতরাং আমরা আশা করি যে তোমরা মোটামুটি সবাই জানো যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ কয়টি এবং কি কি। এই স্বরবর্ণের কিছু অংশ নিয়ে বা স্বরবর্ণ আমরা যেই ধ্বনিগুলো নিয়ে প্রস্তুত করেছি তার কিছু অংশ হচ্ছে এরকম মৌলিক, যেগুলোকে আমরা বলছি স্বরধ্বনি। যেমন অ আ ই উ, এগুলো হচ্ছে একদম মুখের বাতাস কোথাও না আটকিয়ে বের হয়ে আসে, এগুলোকে আমরা বলছি স্বরধ্বনি। ব্যঞ্জন ধ্বনি কয়টি? ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। এবং এই ব্যঞ্জন বর্ণেরই কিছু অংশ রয়েছে যেই অংশগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনির অংশ। সুতরাং ব্যঞ্জন ধ্বনির যে সাংকেতিক বা লিখিত রূপ সেগুলোকে আমরা বলছি ব্যঞ্জন বর্ণ, এবং স্বরধ্বনির যে লিখিত রূপ সেগুলোকে আমরা বলছি স্বরবর্ণ। এভাবে আমরা সংজ্ঞায়ন করে ফেলতে পারি খুব সহজেই ধ্বনি নির্দেশক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন। ধ্বনি নির্দেশক চিহ্ন বা সাংকেতিক চিহ্নকে আমরা বলছি বর্ণ। বর্ণের ধারণা তো আমাদের পরিষ্কার হয়ে গেল। স্বরবর্ণের ধারণাটাও আমরা আগে বলেছি। স্বরধ্বনির যে লিখিত রূপ বা সাংকেতিক চিহ্ন তাকে আমরা বলছি স্বরবর্ণ। ব্যঞ্জন ধ্বনির যে দ্যোতক সাংকেতিক চিহ্ন তাকে আমরা বলছি ব্যঞ্জন বর্ণ। এখানে খেয়াল করার বিষয়টা কি? খেয়াল করার বিষয় হচ্ছে যে এক একটা ব্যঞ্জন বর্ণ কেন বাধাপ্রাপ্ত হয়, কেন এটাকে ব্যঞ্জন ধ্বনি বলা হচ্ছে। খেয়াল করে দেখো আমাদের সামনে ধরা যাক একটা ধ্বনি রয়েছে যেটাকে আমরা ঠিক সহজে উচ্চারণ করতে পারছি না। আমরা এরকম কয়ের নিচে একটা হসন্ত দেখতে পাচ্ছি, এই হসন্ত এবং টয়ের নিচে একটা হসন্ত দেখতে পাচ্ছি। এটা নিজেরা উচ্চারিত হতে পারে না, কিন্তু যখন তুমি স্বরেও একটা অধ্বনি এখানে জুড়ে দিলে তখনই এটা উচ্চারিত হলো, এবং উচ্চারিত হয়ে হলো ক, এখানে উচ্চারিত হয়ে হলো ট। সুতরাং আমরা যেটি বুঝতে পারছি মূলত স্বরধ্বনির সহযোগিতা নিয়ে ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারিত হয় বা ব্যঞ্জন ধ্বনিগুলো প্রকাশ করা হয়, এবং সেগুলোর যে সাংকেতিক চিহ্ন সেগুলোকে আমরা ব্যঞ্জন বর্ণ বলে অভিহিত করে থাকি। আশা করি তোমাদের সবার কাছে এই প্রাথমিক যে ধারণা, একদম স্বাভাবিক যে ধারণা, সেই স্বাভাবিক ধারণা একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এবং এর পাশাপাশি স্বরবর্ণের সাথে আমরা আরো জানতে পারি আকার আছে, যেটা আমরা সবসময় আমাদের লেখায় ব্যবহার করি। আকার, ইকার এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তোমার পরীক্ষা যদি আসে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কোনটি, এটি ভুলে যেও না। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার। অর্থাৎ এই যে আকার, ইকার এগুলো করছি, এগুলোই হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। এবং এভাবেই আমরা ব্যঞ্জন বর্ণের একটা সংক্ষিপ্ত রূপ পাই। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপটি কি, এটি কি আমাকে কেউ বলতে পারো? ঠিক যেরকম আমরা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আকার, ইকার এরকম পেয়েছি, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ এটি কোনটি? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ আমরা কিভাবে প্রকাশ করি? আমাকে কেউ কি জানাতে পারো? তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করছি কমেন্টে।
জুলফিকার জেসান উত্তর দিয়েছে। আরো কেউ কি উত্তর দিতে পারো? কাজী আকাশ, নিঝুম স্বপ্ন, হ্যাঁ। আহ, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা। ফলা মানে কি? ফলা হচ্ছে যেমন ফলা আছে, ফলা হতে পারে, আহ, তারপর আর কি হতে পারে, যেমন ফলা হতে পারে। এরকম আমরা বিভিন্ন ধরনের ফলা ব্যবহার করে থাকি, যেগুলোকে আমরা বলি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, যেটি আমরা সাধারণত কোনো একটা বর্ণের সাথে ব্যবহার করে থাকি। সুতরাং তোমার পরীক্ষায় প্রশ্ন এটাও কিন্তু আসতে পারে, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কি? অনেকেই হয়তো জানো যে ফলা আমরা খুব সচরাচর ব্যবহার করছি, কিন্তু অনেক সময় কেউ কেউ এটি নাই জানতে পারো যে সংক্ষিপ্ত রূপ আসলে কোনটিকে বলা হয়। আমরা এই কার এবং ফলা এগুলোকে বাংলা বর্ণমালার সংক্ষিপ্ত রূপ বলে থাকি। এখন আমরা দেখব স্পর্শধ্বনি কাকে বলে। স্পর্শ, এটির মানে কি? এটির মানে হচ্ছে যে কোনো একটা কিছুকে ছোঁয়া, এটাকে বলি আমরা স্পর্শ। আমরা আমাদের মুখের ভেতরে বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, যেমন জিহ্বা রয়েছে। তোমাদের সবার জ্ঞাতার্থে জানিয়ে দিই আরেকবার, সেটি হচ্ছে যে আমাদের মুখের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, এর এটিকে অনেকে জিহ্বা, জিবলা বিভিন্ন ধরনের নামে উচ্চারণ করে থাকে। হ্যাঁ, কিন্তু এর প্রকৃত যে উচ্চারণ, সেই প্রকৃত উচ্চারণ কিন্তু জিহ্বা। একইভাবে এরকম ভাবে যখন হয় যখন সংযুক্ত থাকবে, তখন খেয়াল রাখবে যে আহ্বান, যেটিকে আমরা আহ্বান বলছি, এটি প্রকৃত উচ্চারণ হচ্ছে আহ্বান। হ্যাঁ, এখন আমাদের প্রসঙ্গে ফিরে আসি। আমাদের এইরকম জিহ্বা আছে, আমাদের দাঁত আছে, মুখের ভেতরে তালু রয়েছে, আমাদের কণ্ঠ রয়েছে, এরকম বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের মুখের ভেতর রয়েছে, যেই মুখের ভেতরে আমরা এই অঙ্গগুলো ব্যবহার করে এক একটা ধ্বনি উচ্চারণ করি, এক একটা শব্দ উচ্চারণ করি। সুতরাং বুঝতে পারছো যে এদের ভূমিকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এরাই বিভিন্নভাবে আমাদের মুখের অঙ্গ প্রত্যঙ্গ একটা আরেকটার সঙ্গে স্পর্শ করে এক একটা ধ্বনির দোতনা সৃষ্টি করে, ধ্বনি উচ্চারণের সুবিধা পথ প্রস্তুত করে দেয়। এরকম আমরা কিছু ধ্বনি পাই যেগুলোকে আমরা বলি স্পর্শ ধ্বনি। ক থেকে ম পর্যন্ত এগুলোকে আমরা বলে বলে থাকি স্পর্শধ্বনি। এগুলোকে আমরা কেন বলি স্পর্শধ্বনি? কারণ এগুলো উচ্চারণের সময়, প্রত্যেকটি উচ্চারণের সময় তোমার মুখের কোনো না কোনো অঙ্গ প্রত্যঙ্গ একটা আরেকটাকে স্পর্শ করবে। একটু খেয়াল করে দেখো তো এটা কিভাবে সত্যি হতে পারে। এটা সত্যি কেননা যদি তুমি ক উচ্চারণ করো, তখন দেখবে তোমার কণ্ঠ স্পর্শ করেছে তোমার গলার উপরের ঠিক যে তালু, পেছনের দিকের যে তালু, পশ্চাৎ তালু, সেই পশ্চাৎ তালুকে স্পর্শ করেছে। এটি মূলত কণ্ঠ থেকে আসছে। আবার যখন চ উচ্চারণ করছো, তখনও তোমার জিহ্বা তোমার তালুর দিকে লেগে যাচ্ছে। আবার যখন ট উচ্চারণ করছো, তখনও জিহ্বা তোমার তালুর একদিকে লেগে যাচ্ছে, এবং সেটার যে স্থান, একটা একটা স্পর্শ যে স্থান, সেগুলো কিন্তু আলাদা আলাদা। এরকম ভাবে তুমি আরেকটু সামনের থেকে উচ্চারণ করো, সেগুলো সাধারণত আমরা দাঁতে লাগিয়ে উচ্চারণ করে থাকি। আবার যেমন প উচ্চারণ করছি, ঠিক এমনি ভাবে প উচ্চারণ করার সময় আমরা একটি ঠোঁটের সঙ্গে আরেকটি ঠোঁট, আমাদের এই ঠোঁট জোড়া আমরা সাধারণত একটা আরেকটার সঙ্গে স্পর্শ করে উচ্চারণ করছি। একইভাবে এদের যে একই রকম পাঁচটি বর্ণ, ক, খ, গ, ঘ, ম, এরকম যে আমরা বর্ণগুলো দেখতে পাই, সেই বর্ণগুলোকে আমরা একটা শ্রেণীতে ফেলি। আবার চ, ছ, জ, ঝ, ইয়, এটাকে একটা জায়গায় ফেলি। এভাবে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ত, থ, দ, ধ দন্তন্য, প, ফ, ব, ভ, ম, এরকম ভাবে আমরা প্রত্যেকটা যেই এক একটা ভাগ রয়েছে, এগুলোকে আমরা পাঁচটি ভাগে ভাগ করি। যদি এই প্রত্যেকটা পাঁচটি ভাগের কিন্তু আলাদা আলাদা জায়গা রয়েছে উচ্চারণের, সুতরাং এদেরকে আমরা সাধারণত আলাদা আলাদা কতগুলো ভাগে ভাগ করি, এবং প্রত্যেকটা ভাগকে আমরা সাধারণত বলে থাকি বর্গীয় ধ্বনি বা বর্গ। যেমন আমরা এরকম ভাবে বলছি যে ক থেকে ম পর্যন্ত ধ্বনি সমূহকে আমরা বলছি স্পর্শ ধ্বনি। এটা খুব ভালো করে মনে রাখবে, এটা পরীক্ষায় খুব ফ্রিকোয়েন্টলি আসে। আবার এই স্পর্শ ধ্বনিগুলো ক থেকে ম পর্যন্ত যে 25টা ধ্বনি রয়েছে, সেই 25টা ধ্বনিকে আমরা আবার পাঁচটি ভাগে ভাগ করছি।
25টা যে ধ্বনি রয়েছে সেই 25টা ধ্বনিকে আমরা 5টি ভাগে ভাগ করছি, প্রত্যেকটা ভাগকে আমরা বলছি এক একটা বর্গ। আমাকে কেউ কি বলতে পারো যে স্পর্শধ্বনি যেগুলোকে আমরা বলছি, কেউ যদি আগে পড়ে থাকো স্পর্শধ্বনিকে আমরা, স্পর্শধ্বনির যে প্রথম পার্টটি বা প্রথম অংশ, সেই প্রথম প্রকারভেদটির নাম কি? তোমাদের কাছে উত্তর আশা করছি যে স্পর্শধ্বনির যে প্রথম ভাগ বা প্রথম বিভাগটি রয়েছে সেই বিভাগটির নাম কি? একজন আমাদেরকে উত্তর দিচ্ছে কাজী আকাশ, সে উত্তর দিয়েছে ক। তানভীর চৌধুরী দিয়েছে ক বর্গীয়। হ্যাঁ, এরকম ভাবেই আমরা বর্গগুলো শুরু করি। আমরা সাধারণত এভাবে ভাগ করি, এরকম 5টি ভাগে, যেমন ক বর্গীয়, চ বর্গীয়, ট বর্গীয়, ত বর্গীয় এবং প বর্গীয়। আমরা কিভাবে এগুলোকে ভাগ করলাম? এগুলোকে এইভাবে ভাগ করলাম যে প্রত্যেকটা বর্গ, প্রত্যেকটা যে বর্গ রয়েছে প্রত্যেকটার প্রথম অক্ষর, অর্থাৎ ক খ গ ঘ ঙ আমরা পড়েছি, যেমন এটির প্রথম অক্ষর ছিল ক। আবার চ ছ জ ঝ ইয়, এটার প্রথম অক্ষর ছিল চ। এইভাবে ট ত প, এগুলোর প্রত্যেকটি হচ্ছে এক একটা বর্গের প্রথম বর্ণ বা প্রথম ধ্বনি। সুতরাং এগুলোর প্রত্যেকটা দিয়ে আমরা এক একটা বর্গের নাম চিনি, এবং প্রত্যেকটা বর্গের উচ্চারণ স্থান জানা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে যে ছকটি দেখাচ্ছি সেটা তোমার খাতায় কিন্তু খুব ভালোভাবে তুলে রাখবে, তাহলে তোমার মনে রাখতে সুবিধা হবে। যেমন ক চ ট ত প, এগুলোকে যদি এক সিরিয়ালে মনে রাখো, সেগুলোর প্রত্যেকটি হবে স্পর্শধ্বনির এক একটা বর্গ, এবং প্রত্যেকটা বর্গ কোন কোন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে এটিও এক সিরিয়ালে একই সঙ্গে মনে রাখবে। কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত এবং ওষ্ঠ। ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট, আমরা আশা করি তোমরা সবাই জানো ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে 5 রকমের জায়গা থেকে 5টা বর্গের ধ্বনি আমরা উচ্চারণ করছি। সুতরাং ক এর জন্য কণ্ঠ, চ এর জন্য তালব্য, ট এর জন্য মূর্ধন্য, ত এর জন্য আমরা পাচ্ছি দন্ত, এবং প এর জন্য পাচ্ছি ওষ্ঠ। এভাবে উচ্চারণের বিভিন্ন রকমের জায়গা রয়েছে, এবং সেই উচ্চারণ স্থান অনুযায়ী আমরা এক একটা বর্ণকে আবার এক একটা জায়গায় নিয়ে যাই। এখন আমরা সেই ছকটাই কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখব। খেয়াল করে দেখো, আমরা যেই ছকটা এখন দেখতে পাচ্ছি সেই ছকে উচ্চারণের স্থান, বর্ণগুলো কি কি এবং উচ্চারণ স্থান অনুযায়ী তাদের নাম কি, সেই বিষয়টা খুব ভালোভাবে জেনে নিতে পারবো। যেমন বর্ণগুলো আগে খেয়াল করো। বর্ণগুলো হচ্ছে ক খ গ ঘ ঙ, চ ছ জ ঝ ইয়, সাথে স জ অ, এরকম 3টি বর্ণ রয়েছে। ট ঠ ড ঢ মূর্ধন্য, এরকম আরো এখানে 4টি বর্ণ রয়েছে। ত থ দ ধ ন, এখানে আরো 2টি রয়েছে বাড়তি। এটি ছাড়া কিন্তু সবগুলো আমাদের বর্গের অন্তর্ভুক্ত ছিল। এই বর্গের বাইরে কোনগুলো? বর্গের বাইরে এই 3টি, এই 4টি এবং এই 2টি। এই সর্বমোট আমরা দেখতে পাচ্ছি 9টি বর্ণ রয়েছে, যেগুলো আমাদের বর্গের বাইরে। আমরা স্পর্শধ্বনি হিসেবে যাদেরকে উচ্চারণ করেছিলাম সেগুলোর বাইরেও কিছু ধ্বনি রয়েছে, বা যে বর্ণগুলো রয়েছে সেই বর্ণগুলোর উচ্চারণের স্থান আমাদের খুব ভালোভাবে জানা থাকা লাগবে। আমরা যেরকম বলছি উচ্চারণ স্থান অনুযায়ী ক বর্গীয় যে ধ্বনিগুলো রয়েছে তাদের নাম হচ্ছে কণ্ঠ বা জিহ্বামূলীয় ধরন, জিহ্বামূলীয় বর্ণ। আমি কি উচ্চারণটা ঠিক করলাম? উচ্চারণটা আসলে ঠিক করিনি, আগেও কিন্তু তোমাদের বলেছি কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ। আমরা এগুলোকে কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ বলি, যেগুলোকে আমরা উচ্চারণ স্থান হিসেবে জিহ্বা মূল ধরে থাকি বা কণ্ঠ ধরে থাকি। আবার অগ্রতালু, অগ্রতালুতে রয়েছে চ ছ জ ঝ ইয়, যেটাতে আমাদের উচ্চারণের স্থান অনুযায়ী নাম রয়েছে তালব্য। চ ছ জ ঝ ইয়, এরকম 5টি বর্ণের সাথে আমাদের আরো রয়েছে তালিবস্য, অন্তস্থ জ এবং অন্তস্থ য়। এই 3টি বর্ণ আমাদের অগ্রতালু থেকে উচ্চারিত হয়। সুতরাং মনে রাখবে এই 5 এবং এই 3 8, সর্বমোট 8টি বর্ণের উচ্চারণ স্থান হচ্ছে অগ্রতালু। এটি খুব সতর্কতার সঙ্গে খেয়াল করবে।
আবার ট ঠ ড ঢ মূর্ধন্য এবং একই সঙ্গে মূর্ধন্য স, র, ডয় শূন্য র এবং ঢয় শূন্য র, এই সর্বমোট 5 4 9টি, এই 9টি বর্ণ হচ্ছে পশ্চাৎ দন্তমূলীয় উচ্চারণ স্থান থেকে উচ্চারিত হয় এবং এই কারণে উচ্চারণ স্থান অনুযায়ী এদের নাম হচ্ছে মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয়। একইভাবে একটু খেয়াল করে দেখবে যে ত, থ, দ, ধ এরকম যে বর্ণগুলো রয়েছে সেই বর্ণগুলো আমরা কিন্তু একদম দাঁতের সামনের যে অংশ, সেই সামনের অংশ দিয়ে আমরা উচ্চারণ করি। সুতরাং এগুলোকে আমরা বলছি অগ্রদন্তমূলীয় বর্ণ, যেগুলোকে আমরা দন্ত বর্ণ বলেও অভিহিত করি। এখন আমাকে বলতে পারো যে ওষ্ঠবর্ণ আমরা যে পড়েছিলাম, সেই ওষ্ঠবর্ণ কোনগুলো ছিল? ওষ্ঠবর্ণ আমরা পড়েছিলাম, আমরা বলেছিলাম যে কিছু ধ্বনি রয়েছে, যেই ধ্বনিগুলো দুটো ঠোঁট, আমাদের যে দুটো ঠোঁট রয়েছে সেই দুটো ঠোঁট একসঙ্গে লেগে লেগে উচ্চারিত হয়, একটা আরেকটাকে স্পর্শ করে উচ্চারিত হয়। এইভাবে ঠোঁট বা ওষ্ঠের মাধ্যমে উচ্চারিত যেই বর্ণগুলো রয়েছে সেই বর্ণগুলো কি কি? সবার আগে উত্তর দিয়েছে মোশাররাত সামিয়া, তোমাকে ধন্যবাদ। প, ফ, ব, ভ, ম, এরকম আমরা দেখতে পাচ্ছি যে 5টা বর্ণ রয়েছে, সেই 5টা বর্ণ আমাদের ওষ্ঠ থেকে আমরা উচ্চারণ করি, সুতরাং এদের পরিষ্কার নাম হচ্ছে ওষ্ঠবর্ণ। তোমাদের জন্য এই ছকটি কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ, সুতরাং এটি পরীক্ষার হলে যাওয়ার আগে খুব ভালো করে মনে রাখতে ভুলো না, কারণ তোমার পরীক্ষার হলে প্রশ্ন আসতেই পারে যে ল এই বর্ণটির উচ্চারণ স্থান কোথায়। তখন তোমাকে খুব ভালোভাবে কিন্তু উত্তরটি জানতে হবে এবং বলতে হবে এর উচ্চারণ স্থান হচ্ছে অগ্রদন্তমূল। এভাবেই আমাদের প্রশ্নগুলো সাধারণত তৈরি হয়ে থাকে। সুতরাং আশা করি তোমাদের সবার কাছে পরিষ্কার হয়েছে যে কিভাবে এক একটা উচ্চারণ স্থান আমরা সংজ্ঞায়িত করে থাকি। এখন আমরা বিভিন্ন রকমের স্বরধ্বনির রূপ দেখি। বিভিন্ন ধরনের স্বরধ্বনির রূপ আমরা প্রথমেই যেটি দেখতে পারি সেটি হচ্ছে যৌগিক স্বর। যৌগিক স্বরের ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে যৌগিক মানেই তো মিলিত, যৌগিক শব্দটির মানেই হচ্ছে মিলিত। সুতরাং যৌগিক স্বর এটি বলতে কি বোঝাতে পারে? বোঝাতে পারে যে দুটো স্বর একসঙ্গে হয়ে যাওয়া, দুটো স্বরধ্বনি যদি একসাথে হয়ে যায় তখন তাকে আমরা সাধারণত যৌগিক স্বর বলে থাকি। খেয়াল করে দেখবে যে যৌগিক স্বর কিভাবে আমরা তৈরি করি। এক একটা যৌগিক স্বর তৈরি হয় দুটো স্বরধ্বনির মাধ্যমে। আমাকে কি বলতে পারো যে স্বরধ্বনি যেগুলো আমরা একটু আগে পড়ে আসলাম সেগুলোর মধ্যে কি কি ছিল? একটু মনে করার চেষ্টা করো, এই ক্লাসের পড়াই আমরা এখনই জিজ্ঞেস করছি। এই ক্লাসের পরে কিন্তু এখনই জিজ্ঞেস করছি, আমাকে জানাও যে স্বরধ্বনি কোনগুলো ছিল। মুশাররত সামিয়া আবার সবার আগে উত্তর দিয়েছো, ধন্যবাদ। অ, আ, ই, উ এরকম বেশ কিছু আমরা ধ্বনি আমরা দেখতে পাই যেগুলোকে আমরা বলছি স্বরধ্বনি। এই স্বরধ্বনিগুলোর মাধ্যমে আমরা সম্মিলিতভাবে কতগুলো স্বর তৈরি করি, সেগুলোকে আমরা বলছি যৌগিক স্বর। যেমন পাশাপাশি থাকা দুটো স্বরধ্বনি দ্রুত উচ্চারণের সুবিধার জন্য একটা সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়। এগুলোর 3টি নাম রয়েছে, একটা হচ্ছে সান্ধ্যক্ষর, দ্বিস্বর, যৌগিক স্বর কিংবা সন্ধিস্বর। এটার আরেকটা নাম হচ্ছে সন্ধিস্বর। আমরা যৌগিক স্বরের বেশ কয়েকটা নাম জানলাম, সুতরাং তোমাকে পরীক্ষার হলে যদি প্রশ্ন করা হয় যে যৌগিক স্বরের অপর নাম কি, কিংবা যদি বলা হয় যে দুটো স্বর মিলিত হয়ে কোন ধরনের স্বর তৈরি করে, তখন তোমাকে কিন্তু সবগুলো উত্তর জানতে হবে, কারণ যৌগিক স্বরই যে সবসময় উত্তরে দেওয়া থাকবে তা নয়। হয়তো তোমাকে একটু কনফিউজ করে দেওয়ার জন্য তোমাকে বলা হতেই পারে যে সান্ধ্যস্বর একটা অপশনে রয়েছে কিংবা দ্বিস্বর একটা অপশনে রয়েছে। অ যোগ উ, যেমন অ যোগ উ আছে ঔ। এরকম ভাবে আমরা যেমন কিছু কিছু শব্দ উচ্চারণ করি, যেমন একটা শব্দ আছে বউ, আর একটা শব্দ আছে মৌ,
এরকম ভাবে আমরা বেশ কিছু শব্দ উচ্চারণ করি, এগুলোকে আমরা এভাবেও লিখতে পারি আবার এভাবেও লিখতে পারি। আমরা সাধারণত এভাবে লিখি, আমরা ঔকার দিয়ে লিখি। এই ঔকার এক ধরনের যৌগিক স্বর। ঔ এবং ওই এগুলো হচ্ছে এক ধরনের যৌগিক স্বর। যেমন অ যোগ উ, এটি দিয়ে তৈরি হয়েছে ঔ। অ যোগ ই, এটি দিয়ে তৈরি হয়েছে ওই। এরকম ভাবে আমরা বাংলা বর্ণমালার মধ্যে দুটো এরকম যৌগিক স্বর দেখতে পাই, কিন্তু সর্বমোট যৌগিক স্বরের সংখ্যা আমরা পাই 25টি। সুতরাং খেয়াল করো, আমরা কয়টির কথা বললাম? আমরা কয়টির কথা বললাম যে আমাদের বাংলা ভাষায় লিখিত রূপ যৌগিক স্বর কয়টি রয়েছে, বা যৌগিক স্বরজ্ঞাপক কয়টি বর্ণ রয়েছে? যৌগিক স্বরজ্ঞাপক কয়টি শব্দ রয়েছে? অনেকে আমাদেরকে উত্তর দিচ্ছ, মুশাররত সামিয়া, মালিকা তাসনিম, তোকি। 2টি। প্রকৃত উত্তর হচ্ছে 2টি। যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি, এটির উত্তর হচ্ছে 2টি, এবং মোট কয়টি রয়েছে সেটির উত্তর হচ্ছে 25টি। খেয়াল করে দেখো, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এটি খুব খেয়াল করে উত্তর করাও খুব গুরুত্বপূর্ণ। মোটেও ভুল উত্তর দিতে যেও না। যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ সর্বমোট রয়েছে 2টি, কিন্তু সর্বমোট যৌগিক স্বরের সংখ্যা, যেগুলোর বর্ণে অস্তিত্ব নেই, সেগুলোকে আমরা বলছি, সেগুলোর সংখ্যা সর্বমোট সব মিলিয়ে বলছি 25টি। যেমন এ যোগ ই, এরকম ভাবেও আমরা এই উচ্চারণ করতে পারি। এরকম যখন এই উচ্চারণ করছি, সেটা সেই, নেই ইত্যাদি বিভিন্ন ধরনের শব্দে আমরা পেয়ে থাকি। এরকম ধরনের বিভিন্ন ধরনের শব্দ যখন আমরা পাচ্ছি, এগুলোর কিন্তু কোনো বর্ণের আলাদা রূপ নেই। যেমন ও, ওই, এগুলোর কিন্তু আলাদা রূপ রয়েছে। সুতরাং আশা করি বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। তবে এই বিষয়ে তোমাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে, বা তোমাদের কোনো ধরনের প্রশ্ন থাকে, আমাদের কাছে আরো জিজ্ঞেস করতে পারো, আমরা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। কমেন্টের মাধ্যমে জানাও। এবং অবশ্যই আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক এখানে পড়াচ্ছি। তোমার বন্ধুকে, তোমার আশা করি জানাতে ভুলে যাওনি, তোমার প্রোফাইল থেকে শেয়ার করতে ভুলে যাওনি যে আজকের এই ক্লাসটি হচ্ছে। এবং আমরা চাই তোমরা সবাই যাতে ইন্টারাকশনের মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন করো, এবং আমরা সব প্রশ্নের উত্তর দিতে চাই। পরীক্ষার হলে, অ্যাডমিশন পরীক্ষার আগে কোনো ধরনের কনফিউশনের জায়গা নেই। আশা করি বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন, এটির ধারণাটি পরিষ্কার করি। স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন হচ্ছে 5টি বর্গ বা 5টি যে গুচ্ছ আমরা পেয়েছিলাম, সেগুলো হচ্ছে ক, চ, ট, ত, প। এরকম ভাবে 5টা বর্গ পেয়েছিলাম। সেই বর্গ বা যে গুচ্ছের প্রত্যেকটিতে আমরা 5টা করে বর্ণ পাই। সেই বর্ণগুলোকে আমরা বলছি স্পর্শ ব্যঞ্জন। অর্থাৎ স্পর্শধ্বনির যে লিখিত রূপ, সেই স্পর্শধ্বনির লিখিত রূপটা হচ্ছে স্পর্শ ব্যঞ্জন, যার অন্য আরেকটা নাম আছে, যেটাকে আমরা বলছি স্পৃষ্ট ব্যঞ্জন। ক থেকে ম পর্যন্ত এই হচ্ছে স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন। সুতরাং ক থেকে ম পর্যন্ত আমরা সর্বমোট স্পর্শ ব্যঞ্জন কয়টি পাচ্ছি? একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাবে হতে পারে। সুতরাং তোমাদের কাছে আবার জিজ্ঞেস করছি যে ক থেকে ম পর্যন্ত আমরা এরকম কয়টা পাই? ক থেকে ম পর্যন্ত আমরা কয়টা বর্ণ পাচ্ছি? হ্যাঁ, আমাদেরকে অনেকেই উত্তর দেওয়া শুরু করেছো। মালিকা তাসনিম, কাজী আকাশ, মোবারক, এইচ ফয়সাল, অনেকেই বলছো যে 25টা আমরা স্পর্শ ব্যঞ্জন পেয়েছিলাম। একদম সঠিক উত্তর। আশা করি তোমাদের সবার কাছে এই বিষয়টাও পরিষ্কার হয়েছে। এখন আমরা উচ্চারণের বিভিন্ন জায়গা থেকে ব্যঞ্জন বর্ণকে বিভিন্ন ভাগে বিভক্ত করব।
আমরা বিভিন্নভাবে এদেরকে কিভাবে বিভক্ত করি সেটা একটু জেনে নাও। আমরা আগেই বলেছি যে আমাদের মুখের ভেতরে বিভিন্ন ধরনের অঙ্গ রয়েছে। মুখের ভেতরের অঙ্গগুলোর একটা এরকম যেমন কণ্ঠ, এই কণ্ঠটা কখনো কখনো আমরা কণ্ঠের উপর প্রেসার দিয়ে এক একটা শব্দ উচ্চারণ করছি, যেমন ক খ গ ঘ ঙ, এগুলো আমরা কণ্ঠের উপর প্রেসার দিচ্ছি, তালুর উপর প্রেসার দিচ্ছি। এরকম ভাবে আমরা বিভিন্ন ধরনের সব বর্ণ আমরা বা ধ্বনি আমরা পাই, এবং সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি আমাদের যে সহযোগিতা করে সেটি হচ্ছে আমাদের নিঃশ্বাস বা শ্বাস। এটি কিরকম একবার ভেবে দেখো যে তুমি এক নিঃশ্বাসে কয়টা শব্দ একটানে উচ্চারণ করতে পারবে। খুব বেশি কিন্তু পারবে না। ক খ গ ঘ ঙ চ ছ চ ছ জ ঝ ঞ, তারপরে ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্ত ন, এক নিঃশ্বাসে বেশিক্ষণ কিন্তু যাওয়া সম্ভব না। সুতরাং সেই ক্ষেত্রে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে তোমার নিঃশ্বাস বা শ্বাস তোমাকে কিন্তু অনেক বেশি সহযোগিতা করছে। আরো যেটি সহযোগিতা করছে সেটা হচ্ছে তোমার স্বরতন্ত্রী। স্বরতন্ত্রী মানে স্বর উচ্চারণ করার জন্য বা ধ্বনি উচ্চারণ করার জন্য তোমার এক ধরনের ভেতরে একটা মেশিনের মতো রয়েছে, একটা কণ্ঠের যে মূল জায়গা, সেই মূল জায়গাটি রয়েছে যেটাকে আমরা ভোকাল কর্ড অনেক সময় বলে থাকি। সেই ভোকাল কর্ডটা ব্যবহার করে বা স্বরতন্ত্রী ব্যবহার করে আমরা এক একটা শব্দ উচ্চারণ করি। এই নিঃশ্বাস এবং স্বরতন্ত্রীর ব্যবহারের ভিত্তিতে আমরা দুটো ভাগে, দুটো আলাদা আলাদা বিভাগে আমাদের বর্ণগুলোকে ভাগ করেছি। তার একটা হচ্ছে ঘোষ বর্ণ। সেটা কিরকম? ঘোষ বর্ণ হচ্ছে এটা উচ্চারণের সময় তোমার স্বরতন্ত্রী অনুরণিত হয় না। অর্থাৎ অনুরণিত হওয়া মানে কি? অনুরণিত হওয়া মানে তোমাদের কাছে জানতে চাই, অনুরণিত, অনুরণন এই শব্দটার মানে কি? অনুরণন এই শব্দটার মানে কি? তোমাদের কাছে কমেন্টের মাধ্যমে উত্তর আশা করছি। অনুরণন এই শব্দটার মানে কি? হ্যাঁ, অনেকেই উত্তর দিচ্ছ, এটার মানে হচ্ছে কেঁপে ওঠা। স্বরতন্ত্রী বা ভোকাল কর্ড তোমার কোনো কোনো শব্দ উচ্চারণের সময় কেঁপে ওঠে। যেমন তো কি বলছো, কাজী আকাশ, মুশাররাত সামিয়া বলছো, নেওয়াজ শরীফ, অনেকেই বলছো যে এটার মানে হচ্ছে কেঁপে ওঠা। আমাদের স্বরতন্ত্রী কখনো কখনো অনুরণিত হয়, কখনো কখনো অনুরণিত হয় না এক একটা শব্দ উচ্চারণের সময় বা বর্ণ উচ্চারণের সময়। যেমন ক খ চ ছ, এগুলো তোমার গলার ঠিক গোড়ায় কোনো ধরনের কম্পন তৈরি করবে না, কিন্তু যখন তুমি উচ্চারণ করছো গ, ঘ, জ, ঝ, এরকম যখন উচ্চারণ করছো তখন তুমি খেয়াল করবে যে তোমার গলার গোড়ায় এক ধরনের অনুরণন তৈরি হয়েছে, এক ধরনের অনুরণন তৈরি হয়েছে। সুতরাং আমরা বলছি যে স্বরতন্ত্রী অনুরণিত হয় যখন, তখন এখানে একটু ভুল হয়েছে, সেটি হচ্ছে ঘোষ বর্ণ হচ্ছে স্বরতন্ত্রী অনুরণিত হয় এবং অঘোষ বর্ণ হচ্ছে স্বরতন্ত্রী অনুরণিত হয় না। যখন স্বরতন্ত্রী অনুরণিত হয় না তখন আমরা সেটিকে বলছি অঘোষ বর্ণ, এবং যখন স্বরতন্ত্রী অনুরণিত হয় তখন সেটিকে আমরা বলছি ঘোষ বর্ণ। তোমাদের কোন এই বিষয়ে কোনো ধরনের প্রশ্ন রয়েছে ঘোষ বা অঘোষ বর্ণ নিয়ে? তোমাদের প্রশ্নের জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি। এখন পর্যন্ত খুব উত্তর পাইনি। একজন প্রশ্ন করেছিলে যে চন্দ্রবিন্দু এটি কোনখানে হবে। আমরা চন্দ্রবিন্দুর প্রশ্নে আসব, তবে এই পর্যন্ত যা পড়ানো হয়েছে সেই পর্যন্ত তোমাদের কোনো ধরনের প্রশ্ন আছে কিনা সেটি তোমাদের কাছে জানতে চাই। এখন পর্যন্ত কোনো প্রশ্ন পাইনি। আমরা এখন দেখি যে অল্প প্রাণ এবং মহাপ্রাণ, আমরা যেরকম বলছিলাম যে নিঃশ্বাসকে ব্যবহার করে আমরা কখনো কখনো শব্দ উচ্চারণ করে থাকি, এবং নিঃশ্বাসকে ব্যবহার করা মানে কি? মানেটা হচ্ছে বাতাস ব্যবহার করা।
খেয়াল করে দেখবে যে কখনো কখনো কোনো কোনো শব্দ উচ্চারণের সময় তুমি একটা ধ্বনি হ ব্যবহার করছো। যেমন খ যখন উচ্চারণ করছো তখন কিন্তু একটা হ, এটা হ শব্দটার বা হ ধ্বনিটার অস্তিত্ব তুমি বুঝতে পারবে। আবার একইভাবে ঘ যখন উচ্চারণ করছো তখন এরকম একটা বাতাসের চাপ তুমি অনুভব করবে। ঘ যখন উচ্চারণ করছো, ঝ উচ্চারণ করছো, কিন্তু যখন ক উচ্চারণ করছো তখন কিন্তু তোমার ওই হ ধ্বনিটা নাই, অর্থাৎ একটা বাড়তি যে বাতাস, সেই বাড়তি বাতাসটা নাই। সুতরাং বাতাসের চাপের স্বল্পতা যখন উচ্চারণের সময় থাকছে তখন আমরা সেটাকে বলছি অল্প প্রাণ বর্ণ, এবং যখন বাতাসের চাপের তীব্রতা থাকছে তখন আমরা সেটাকে বলছি মহাপ্রাণ বর্ণ। খেয়াল করে দেখবে যে আমরা মহাপ্রাণ বর্ণ কোনগুলোকে বলছি এবং আমরা কোনগুলোকে অল্প প্রাণ বলছি। ক, গ, চ, জ এই উদাহরণটি কিন্তু এখানে ঠিক নেই, আমাদের এখানে ঠিক করে বসাতে হবে খ, ঘ, ঝ, ছ ইত্যাদি বিভিন্ন ধরনের যে ধ্বনি রয়েছে সেই ধ্বনিগুলো সাধারণত আমাদের মহাপ্রাণ বর্ণের অন্তর্গত। সুতরাং মহাপ্রাণ বর্ণ আমরা এরকম ভাবে পেয়ে থাকি। হ্যাঁ, একজন প্রীতিমণি আমাদের কাছে এটা প্রশ্ন রেখেছে যে ক অল্প প্রাণ ধ্বনি কিনা। আশা করি এখন তোমার কাছে পরিষ্কার হয়েছে যে মহাপ্রাণ বর্ণ হচ্ছে খ, ঘ, ছ, ঝ এগুলো, এবং ক, গ, চ, জ এগুলো হচ্ছে অল্প প্রাণ। আরেকজন আমাদের কাছে প্রশ্ন করছে যে ড, ঢ এগুলো কি ঘোষ বর্ণ কিনা। ড, ঢ এগুলো কি ঘোষ বর্ণ কিনা, এটা আমাদের কাছে একজন প্রশ্ন করেছে। তোমার ড, ঢ আমরা একটা কাগজের মাধ্যমে দেখি। ড, ঢ এটার প্রথম ধ্বনিগুলো হচ্ছে ট, ঠ। ট, ঠ এগুলো হচ্ছে অঘোষ, আর ড, ঢ এগুলো হচ্ছে ঘোষ। এটার কারণটা কি? কারণ হচ্ছে খেয়াল করবে প্রত্যেকটা বর্গের প্রথম দুইটি যে বর্ণ, সেই প্রথম দুইটি বর্ণ হচ্ছে অঘোষ, অর্থাৎ সেগুলো উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না। দ্বিতীয় দুইটি বর্ণ অর্থাৎ 3 এবং 4 নম্বর যে বর্ণ, সেই 3 এবং 4 নম্বর বর্ণগুলো হচ্ছে ঘোষ, এবং এই কারণে ড, ঢ এগুলো আলাদা ঘোষ ধ্বনির মধ্যে পড়ে যাবে। একজন আমাদেরকে প্রশ্ন করেছে, তারেক মাহমুদ জিম, সে প্রশ্ন করেছে অল্প প্রাণ মানে কি। অল্প প্রাণ মানে আমরা আগেই বলছিলাম যে যখন তোমার বাতাসের চাপের স্বল্পতা থাকবে তখন সেটাকে আমরা বলছি অল্প প্রাণ। যেমন ক, গ, চ, জ এগুলো উচ্চারণের সময় তুমি কোনো হ, এই একটা বাড়তি বাতাস দিচ্ছ না, যেটা তুমি খ, ঘ, ছ, ঝ ইত্যাদি দেওয়া উচ্চারণ করার সময় একটা একবার নিজে নিজে উচ্চারণ করো, তাহলে হয়তো বিষয়টা আরো পরিষ্কার হবে। আমরা এরকম বাতাসের স্বল্পতা আমরা যখন দেখতে পাই তখন সেগুলোকে আমরা বলি অল্প প্রাণ, আবার যখন বাতাসের তীব্রতা পাই তখন আমরা বলি সেটাকে মহাপ্রাণ। জোহান দাস আমাদেরকে প্রশ্ন করেছে যে অ যোগ ই মিলে যদি ওই হয় তাহলে এইটা স্বরবর্ণ হলো কেন। প্রশ্নটা খুব সুন্দর একটা প্রশ্ন, আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করি। আমাদের কাছে ধরো অ আছে এবং ই আছে, দুইটা মিলে এটা একটা স্বরধ্বনি বা স্বরোদ বর্ণ যেটাই বলো, এটাও আর একটা স্বরবর্ণ, এবং এইটা সমান সমান হলো ওই, যেটা সমান সমান ওই। আমরা বাংলা বর্ণমালায় একটা নতুন শব্দ পেয়েছি, এইটাকে আমরা একটা নতুন নাম দিয়েছি যেটাকে আমরা বলছি যৌগিক স্বর। বাংলা স্বরবর্ণ মৌলিক স্বর যেগুলো কোনো ধরনের সংযোগ ছাড়াই, যেমন অ, ই এগুলো কোনো কিছুর উচ্চারণ বা কোনো বাড়তি কোনো স্বরবর্ণের সংযোগ ছাড়াই উচ্চারিত হয়, এগুলোকে আমরা বলি মৌলিক স্বর। এবং একইভাবে যখন আমরা দুটো স্বরকে মিলিয়ে অ যোগ ই ওই করে ফেলছি তখন আমরা পাই যৌগিক স্বর। স্বরবর্ণ এরকম মৌলিক স্বর এবং যৌগিক স্বর দুটোকে নিয়েই গঠিত।
আশা করি তুমি প্রশ্নের উত্তরটা পেয়েছো। এটা ওই এক ধরনের স্বরধ্বনি অবশ্যই, তবে এটা একটা যৌগিক স্বর। এখানে আহ, ও যখন উচ্চারণ করছো, ওই যখন উচ্চারণ করছো, তখন কিন্তু তোমার বাড়তি কোনো জায়গায় বাতাস বাধা প্রাপ্ত হচ্ছে না, এবং তার মানে এটা হচ্ছে স্বরধ্বনি। সুতরাং এটা সংযুক্ত হয়েছে এই কারণে এটা স্বরধ্বনি নয়, এই কথাটা ভাবা ভুল। বাতাস যখন কোনোখানে বাধা প্রাপ্ত হচ্ছে না, তখনই সেটা স্বরধ্বনি হয়ে যাচ্ছে। এখন আমরা দেখি যে আরো কি কি ধরনের প্রকারভেদে আমরা বাংলা বর্ণমালাগুলো এবং ধ্বনিগুলোকে ভাগ করতে পারি। যেমন একটা আছে উষ্ণ বর্ণ। উষ্ণ বর্ণ, এটার উচ্চারণটা খেয়াল করবে, উষ্ণ বর্ণ। এগুলোকে আমরা সাধারণত তালিবস্য, মূর্ধন্য ষ, দন্ত স, হ, এই চারটি বর্ণে যখন আমরা দোতিত ধ্বনি, দোতিত মানে উচ্চারিত, হ্যাঁ, ওই উচ্চারিত যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাস ধরে রাখা যায় তাদেরকে বলা হয় উষ্ণ বর্ণ। মনে রাখবে এই এইগুলো উচ্চারণের সময় আমরা যতক্ষণ খুশি শ্বাস ধরে রাখতে পারি, মানে উচ্চারণটা কখনো শেষ হয়ে যায় না। যেরকম তুমি এক এটাতে বাতাস প্রয়োগ করছো, কিন্তু বাতাসটা তুমি অনেকক্ষণ পর্যন্ত টানতে পারবে। যেরকম আমরা প্রথমে একটা উচ্চারণ করেছিলাম না, একটা ধ্বনি, যেরকম বলেছিলাম হুশ, তুমি অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই হুশ কথাটা বলতে পারো, তাই না? এরকম ভাবে আমরা অনেকক্ষণ পর্যন্ত যেতে পারি। এইভাবে তালিবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব, হ, এগুলোকে আমরা শ্বাস ধরে রাখতে পারি বলে এগুলোকে আমরা বলছি উষ্ণ বর্ণ। উষ্ণবর্ণের কয়টি রয়েছে, উষ্ণবর্ণ কয়টি রয়েছে, এটি যদি তোমার পরীক্ষায় আসে খুব পরিষ্কারভাবে উত্তর দিতে ভুলবে না যে সর্বমোট 4টি উষ্ণবর্ণ তোমার হাতে রয়েছে। এটা ছাড়াও আমাদের সামনে অন্তঃস্থ ধ্বনি নামে আরেক ধরনের ধ্বনি রয়েছে, সেগুলো তোমাদের কাছে জানিয়ে দেই। অন্তঃস্থ ধ্বনি, মনে রাখবে অন্তঃস্থ ধ্বনি এটির মানে কি। অন্তঃস্থ ধ্বনি মানে হচ্ছে জ এবং ব, এই দুটো বর্ণে দোতিত ধ্বনির উচ্চারণ স্থান যখন মাঝামাঝি বলা হয়। ধরা যাক যে এইটার উচ্চারণ স্থান হচ্ছে আমাদের স্পর্শ এবং ধ্বনির মাঝামাঝি, আমরা এটাতে শ্বাস একটু ধরে রাখি, আবার একইভাবে পুরোপুরি তালুর প্রয়োগ ঘটাচ্ছি না, এরকম ভাবে জ এবং ব এই দুটোকে আমরা অন্তঃস্থ ধ্বনি বলছি। সুতরাং অন্তঃস্থ ধ্বনি কয়টি? মনে রাখবে 2টি। পরীক্ষায় এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসতে পারে। সুতরাং এখন খেয়াল করার মতো বিষয় হচ্ছে যে তুমি কিভাবে এক একটা স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করবে। স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি আমরা বিভিন্নভাবে উচ্চারণ করে থাকি, সেগুলো আমরা একটা উচ্চারণ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ধরা যাক আমাদের সামনে এ ধ্বনি রয়েছে, এ একটা স্বরধ্বনি। এটাকে কখনো কখনো আমরা এ করে উচ্চারণ করি, আবার কখনো কখনো এ করে উচ্চারণ করি। এ করে কখন উচ্চারণ করছি, যখন আমি বলছি এক, তখন কিন্তু এ কিন্তু এই থাকছে না, এ হয়ে যাচ্ছে এ। এরকম ভাবে আমরা এক পেলাম। আবার কখনো কখনো আমরা যখন উচ্চারণ করি, ধরো পথে, ঘাটে, এখানে আমরা শেষের দিকের অংশে একার ব্যবহার করেছি। এখানে এর উচ্চারণ কিন্তু আরেক রকম। তুমি কিন্তু এভাবে উচ্চারণ করো না, এই শব্দটাকে এভাবে উচ্চারণ করো না যে পথে, এভাবে বলো না। কিংবা ঘাটে, এই কথাটিকে উচ্চারণ করো না ঘাটে, এভাবেও বলো না। সুতরাং জিনিসটা হচ্ছে যে তুমি এই ধ্বনিটাকে বিভিন্ন ভাবে উচ্চারণ করতে পারো। যখন তোমার মুখটা বেশি খোলা, অর্থাৎ এক উচ্চারণের সময় যেরকম তোমার এ বলছো, তখন সেটাকে আমরা বলছি বিবৃত উচ্চারণ। আবার যখন, তখন আমরা এটাকে বলছি সংবৃত উচ্চারণ। সংবৃত মানে তোমার মুখের যে মুখ, যখন তুমি হা করে রয়েছো, সেই মুখের হাটা একটু ছোট, সেখানে হচ্ছে সংবৃত। একটু বড় যখন হচ্ছে তখন সেটা হচ্ছে বিবৃত। সংবৃত এবং বিবৃত, এটি তোমার এ উচ্চারণের সময় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আশা করি তোমরা এই পর্যন্ত পুরোপুরি বুঝতে পেরেছো।
আমরা এখন বেশ কয়েকটা ধ্বনির আরো কিছু শ্রেণী বিভাগ জানবো যেগুলো মূলত ব্যঞ্জন ধ্বনির থেকে আগত। ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ প্রবণতা কিরকম হতে পারে সেই জিনিসটি এখন আমরা খুব ভালো করে জানবো। ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ প্রবণতা কিভাবে আসতে পারে সেটি আমরা এখন খুব ভালোভাবে জানবো। সেটা কিরকম দেখো, প্রথমেই আমাদের সামনে কতগুলো ধ্বনি আমরা নিয়ে এসেছি। ন, ন, ম, এগুলো উচ্চারণের সময় একটু খেয়াল করবে যে আমরা নাকের উপর এক ধরনের চাপ দিচ্ছি। উ, আমরা নাক দিয়ে উচ্চারণ করছি না। ইয়, আমরা নাক দিয়ে উচ্চারণ করছি। ন, এটাও নাক দিয়ে উচ্চারণ করছি। আরেকটা ন আছে, সেটাও একটু নাকের ব্যবহার হচ্ছে। ম উচ্চারণের সময়ও নাকের এক জায়গায় আমরা এরকম বাধাপ্রাপ্ত হতে দেখছি। সুতরাং এখানে খেয়াল করার বিষয় হচ্ছে যে ম, ইয়, ন, ন, ম, এগুলো প্রত্যেকটাকে আমরা বলছি নাসিক্য ধ্বনি, অর্থাৎ নাকি গলায় যখন উচ্চারণ করছো তখন সেটা সম্পূর্ণভাবে আমরা বলছি নাসিক্য ধ্বনি। আমাদের কাছে একজন সহযোগিতা করতে এসেছে ফজলে ইলাহি জিসান, সে বলেছে যে সংবৃত মানে মুখটা গোলাকার থাকবে, আর বিবৃত সেটা যখন হবে তখন চ্যাপ্টাকার থাকবে। হ্যাঁ, তোমার কথা অনেকটা সত্যি। তবে এ উচ্চারণের সময় মুখ আমাদের পুরোপুরি মুখ গোলাকার থাকে তা না। আমরা খালি বলতে পারি যে বিবৃত মানে বিবরণ, মানে তোমার মুখের হাটাও বিবরিত হয়ে গেছে, অর্থাৎ প্রচুর বিবরণ দিয়ে হা করেছো। আবার যখন সম্বৃত করছো তোমার মুখটা একটু ছোট আকারে থাকছে, এরকম। একজন আমাদের কাছে প্রশ্ন করেছিল না যে চন্দ্রবিন্দু এটি কিরকম, এটাকে আমরা অনুনাসিক প্রতীক বা বর্ণ বলে থাকি। সুতরাং খেয়াল করবে যে চন্দ্রবিন্দু প্রতীকটা সাধারণত আমরা যেহেতু কোনো একটা বর্ণের সঙ্গে ব্যবহার করি, যেমন বাঁধা একটা বর্ণ, সেটার সাথে আমরা ব্যবহার করলাম চন্দ্রবিন্দু। এই বাঁধা, এইটা যখন আমরা ব্যবহার করছি তখন আমরা বলছি চন্দ্রবিন্দু হচ্ছে অনুনাসিক প্রতীক বা বর্ণ। আমরা এখন কিছু জিনিস দেখি যে জিনিসগুলো আমাদের জানা খুব জরুরি। উ, ইয়, অনুস্বার এবং মূর্ধন্য ন, এই চারটি যে বর্ণ রয়েছে সেই চারটি বর্ণ আমরা সাধারণত শব্দের প্রথমে কখনো ব্যবহার করি না। আমরা এই চারটি বর্ণ শব্দের প্রথমে কখনো ব্যবহার করি না, এটি শব্দের মধ্যে অথবা শেষে আসে। শব্দের মধ্যে অথবা শেষে আসে। এখন তোমাদের কাছে জানতে চাই, উ, ইয়, অনুস্বার কিংবা মূর্ধন্য ন, এটি দিয়ে তোমাদের কাছে কোন ধরনের উদাহরণ আমাদের কাছে দেওয়ার মতো আছে কিনা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাও যে যেই চারটি বর্ণ আমরা সাধারণত শব্দের প্রথমে কখনো ব্যবহার করি না, সেই চারটি বর্ণ আমরা কোন কোন উদাহরণে পেতে পারি। তোমাদের কাছে উত্তর আশা করছি কমেন্টের মাধ্যমে। তোমাদের কাছে উত্তর আশা করছি কমেন্টের মাধ্যমে। উ, ইয়, অনুস্বার, মূর্ধন্য ন, এগুলো সাধারণত শব্দের মধ্যে অথবা শেষে বসে। এবং হ্যাঁ, চমৎকার কিছু উদাহরণ আসা শুরু করছে, আমরা কিছুক্ষণ এটার জন্য অপেক্ষা করব। রোদসী উত্তর দিয়েছে, বর্ষণ শেখ ফরিদ উত্তর দিয়েছে হরিণ, নেওয়াজ শরীফ বলছে ঋণ, রোদসী রং বলছে, আরেকজন কাজী আকাশ মন এরকম বলছে। এরকম ভাবে আমরা বিভিন্ন ধরনের এই চারটা বর্ণ পেয়েছি, যে চারটা বর্ণ স্বতন্ত্রভাবে আমরা ব্যবহার করি। এই চারটি বর্ণ স্বতন্ত্রভাবে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু আমরা এই চারটি বর্ণ শব্দের মধ্যে বা শেষে ব্যবহার করি, শব্দের শুরুতে ব্যবহার করি না। একজন আমাদেরকে প্রশ্ন করেছে যে বিসর্গ যেটি, সেটিও তো আমরা ব্যবহার করি না, চন্দ্রবিন্দুও তো ব্যবহার করি না। চন্দ্রবিন্দু কিন্তু এবং বিসর্গ এগুলোকে কিন্তু তুমি স্বতন্ত্রভাবে উচ্চারণ প্রকাশভঙ্গিটা পাবে না। আমরা যেরকম বাঁধা এটার অস্তিত্ব দেখতে পাই, বিসর্গ বা অনুস্বারের ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাবো এগুলো শব্দের একটা বর্ণের সাথে ব্যবহৃত হয়, অর্থাৎ এগুলো সহযোগী। এগুলো আলাদাভাবে যেরকম আমরা অংশ
এই শব্দটা রচনা করতে পারলাম, যেখানে আলাদা একটা জায়গা পেয়েছে অনুস্বার একটা বর্ণ হিসেবে, ঠিক এইভাবে কিন্তু চন্দ্রবিন্দু জায়গা পায় না। চন্দ্রবিন্দুকে তাই আমরা একটা প্রতীক হিসেবে বলি যে অনুনাসিক প্রতীক বা বর্ণ। সুতরাং খেয়াল করবে, বিসর্গকেও আমরা এরকম স্বতন্ত্রভাবে আলাদা উচ্চারণের জায়গা দিতে পারি না। সুতরাং উচ্চারণের জায়গা দিতে না পারার কারণে আমরা এগুলোকে ওইভাবে বিবেচনা করছি না, ঠিক যেভাবে ঙ, ইয়, অনুস্বার, মূর্ধন্য ণ এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এই ছিল আমাদের ধ্বনিতত্ত্বের ক্লাস। আশা করি তোমাদের সবার কাছে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। আমরা এই বিগত বেশ কয়েকটি দিন ধরে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যানেজমেন্ট এবং বাণিজ্যের অন্যান্য বিষয়, বিভিন্ন ধরনের বিষয়, সায়েন্সের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে তোমাদের সামনে লাইভ ক্লাসের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। আমরা ঈদের একটা ছোট্ট বিরতিতে অবশ্যই যাব, তবে তার আগে সবার জন্য ঈদের একটা বিশাল শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি 10 মিনিট স্কুল লাইভ ক্লাস। আমি নাহিয়ান বিন খালেদ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।